যখন কোনো রিটায়ার্ড প্রাপ্ত মেরিন স্নাইপারকে প্রেসিডেন্টকে রক্ষার মিশনে ভাড়া করা হয়, কিন্তু সে সেই প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনার এক নোংরা জালে ভয়ঙ্করভাবে আটকে যায়। কিন্তু কেন এবং তার সাথে কি এমন ঘটেছিল, এমন এক রহস্য এবং অ্যাকশন থ্রিলার মুভির এক্সপ্লেন করব। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে 2007 সালে মুক্তি পাওয়া শুটার মুভির এক্সপ্লেন করব। মুভির শুরুতে আমাদেরকে দক্ষ স্নাইপার ববলি সোয়েগার এবং তার সাথে স্কাউট ডনি ফেনকে ইথিওপিয়ার একটি পাহাড়ের উপরে দেখানো হয়। আর স্কাউট তাদেরকেই বলা হয় যারা স্নাইপারদের বাতাসের গতিবেগ, শত্রুপক্ষের উপর নজর রাখা ও টার্গেটের দূরত্ব এছাড়াও আরও অনেক নানান তথ্য দেওয়ার মাধ্যমে সাহায্য করে থাকে। এর মানে একটি স্নাইপারকে সঠিক লক্ষ্যে হিট করতে হলে অনেক কিছু জানতে হয়। তো কিছুক্ষণ পাহাড়ের উপর থেকে নজরদারির পর বব একটি সন্ত্রাসীর গাড়ি দেখতে পায়। বিলম্ব না করে বব প্রথমেই গাড়ির পিছনে দাঁড়িয়ে থাকা সন্ত্রাসীকে গুলি করে হত্যা করে, তারপর সে ড্রাইভারটিকেও গুলি করে হত্যা করে। বব ও ডনি তাদের মিশন কমপ্লিট করে সেখান থেকে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তবে তখনই আরও কিছু ইথিওপিয়ান সন্ত্রাসীদের দেখে যারা এই পথ দিয়ে এগিয়ে আসতেছে, যাদের প্রত্যেকের হাতে অটোমেটিক মেশিন গান এবং মোটর মিসাইলও ছিল। এখানে বব তার দক্ষতা দিয়ে বেশ কয়েকজন সন্ত্রাসীকে হত্যা করে। তবে সন্ত্রাসীরা বুঝে ফেলে যে স্নাইপাররা তাদেরকে পাহাড়ের উপর থেকে আক্রমণ করতেছে। তখন তারা সব এক জায়গায় থেমে যায় এবং সেখান থেকে এবার পাহাড়ের উপর দিকে মেশিন গান এবং মোটর মিসাইলের সাহায্যে ফায়ারিং চালাতে থাকে। এবং অপরদিকে শত্রুদের আরও একটি হেলিকপ্টার তাদের আশেপাশে বোমা ফেলতে শুরু করে। আর তখনই হঠাৎ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বব তখন সিআইএ এর সাহায্য চাইলে মিশন কমান্ডার স্পোক তাদের সাহায্যে যোগাযোগ বিচ্ছিন্ন করার আদেশ দেয় এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হতে বলে। কিন্তু কি যেন নিজের বাহিনীর সদস্যকে বিপদে ফেলে বাকি সবাইকে চলে যেতে বলে। এর পিছনে লুকিয়ে আছে গভীর এক রহস্য, যেটা আমরা মুভির শেষে জানতে পারবো। তো হেলিকপ্টার খুব সহজেই তাদেরকে দেখতে পায় এবং তাদের দিকে ফায়ারিং করতে শুরু করে। এই গুলাগুলির মধ্যে দুর্ভাগ্যবশত ডনি ফেন গুলিবিদ্ধ হয়ে সেখানে মারা যায়। এই দৃশ্য দেখে বব একদম রাগে লাল হয়ে যায় এবং সে একটি M107 লং রেঞ্জ স্নাইপার রাইফেল বের করে হেলিকপ্টারের উপর ফায়ার করতে শুরু করে। তো বেশ কয়েক রাউন্ড ফায়ার করার পর সে একেবারে হেলিকপ্টারের পাখাটিকে হিট করতে সক্ষম হয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে নিচে পড়ে যায়। এই ঘটনার 3 বছর পর আমরা ববকে দেখি যে যিনি এখন সেনাবাহিনী থেকে অবসর নিয়েছে এবং সে তার কুকুরের সাথে জঙ্গলে একটি সিম্পল জীবনযাপন করতেছে। কুকুরটি তার কাছে খুবই প্রিয় এবং সে তার বন্ধুর মতোই দিনের বেশিরভাগ সময় তার সাথে কাটায়। একদিন কর্নেল আইজাক জনসন নামের একজন ব্যক্তি, যিনি সিআইএ এর প্রধান, ববের সাথে দেখা করতে আসে। কিন্তু বব যখন জানতে পারে যে তারা সিআইএ এর এজেন্ট, তখন সে খুবই রেগে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু কর্নেল জানায় যে সে শুধুমাত্র তার সাথে 5টা মিনিট কথা বলতে চায়, কারণ বিষয়টি ছিল রাষ্ট্রীয় সুরক্ষার। আর বব ছিল খুবই দেশভক্ত, তাই সে শেষমেশে রাজি হয়ে যায়। আসলে আইজাক কোনো এক অজ্ঞাত মেসেজ থেকে জানতে পারছে যে খুব শীঘ্রই আমেরিকার প্রেসিডেন্টের উপর হামলা হতে যাচ্ছে। এই 2 মাসের মধ্যে আমেরিকার প্রেসিডেন্টকে 3টি জায়গায় বক্তৃতা দিতে হবে। একটি হচ্ছে বাল্টিমোর, আরেকটি হচ্ছে ফিলাডেলফিয়ার এবং অপরটি হচ্ছে ওয়াশিংটন ডিসি। এবং তাদের ধারণা হচ্ছে এই 3টি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা চলছে। সাধারণত প্রেসিডেন্টের সিকিউরিটি 800 গজের মধ্যে থাকে, কিন্তু গোপন সূত্রে পাওয়া গেছে যে প্রেসিডেন্টকে হত্যা করা হবে প্রায় 2000 গজ দূর থেকে। তাই তিনি ববের সাহায্য চান যাতে একজন বিশেষজ্ঞের সহায়তায় এই হামলা ঠেকানো যায়। মূলত ববের কাজ ছিল প্রেসিডেন্টকে হত্যার জন্য বিভিন্ন সম্ভাব্য প্ল্যান তৈরি করা, যাতে আইজাক এবং তার টিম আসন্ন সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে পারে। প্রথমে বব এই কাজ করতে অস্বীকার করেছিল, কারণ সে এখনো অবসরপ্রাপ্ত এবং তার পুরনো জীবনে সে ফিরে যেতে চায় না। কিন্তু যখন আইজাক তাকে ঘটনার গুরুত্ব বুঝিয়ে বলে এবং তাকে তার শপথ গ্রহণের কথা মনে করিয়ে দেয় এবং বলে যে তুমি ভুলে গেলে কিভাবে যে পতাকার সামনে দাঁড়িয়ে তুমি শপথ গ্রহণ করেছিলে যে আমেরিকাকে ভিতর এবং বাইরের সমস্ত শত্রুদের হাত থেকে রক্ষা করবে। তো কর্নেলের এইসব কথা শোনার পর বব রাজি হয়ে যায়। কর্নেল বলে, রাষ্ট্রপতি যদি মারা যায় তাহলে তুমি সবসময় নিজেকেই দোষী মনে করবে, হয়তো তুমি তাকে বাঁচাতে পারতে। এই বলে সে ববের হাতে একটি চিঠি এবং নাম্বার দিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তবে তাদের সেখান থেকে যাওয়ার আগে বব খুব চালাকের সাথে তাদের গাড়ির ইঞ্জিন দেখার বাহানায় ইঞ্জিনের নাম্বারের একটি ছবি তুলে রাখে। আর কর্নেল জনসন অবশ্যই জানতো যে বব তাকে সাহায্য করবে, কারণ যখন কোনো রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন ওঠে তখন কোনো সৈনিকই পিছু হাঁটতে পারে না। তখন ববও কাজটি করতে রাজি হয়ে গেল। যাওয়ার আগে আইজাক ববকে সমস্ত তথ্য দিল এবং তাকে পরের সপ্তাহে ওয়াশিংটনে আসতে বলল। 1 সপ্তাহ পর বব ওয়াশিংটন ডিসিতে পৌঁছালো।
প্রেসিডেন্ট যেসব জায়গায় জনসম্মুখে বক্তৃতা দেবে সেই সব স্থানে সে যায়। প্রথমে সে ওয়াশিংটন ডিসি, তারপর বাল্টিমোর এবং সবশেষে ফিলাডেলফিয়ার। প্রত্যেক জায়গায় সে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং সকল কিছু শেষে সে বুঝতে পারে যে ফিলাডেলফিয়া হচ্ছে উপযুক্ত স্থান যেখান থেকে প্রেসিডেন্টকে হত্যা করা সম্ভব। তো বব কর্নেলের সাথে দেখা করে তাকে সমস্ত বিষয় ভালোভাবে বুঝিয়ে দেয় যে ফিলাডেলফিয়ায় একটি চার্চ রয়েছে এবং সেটাই হচ্ছে একমাত্র স্থান যেখান থেকে হয়তো সেই কিলার প্রেসিডেন্টকে হত্যা করতে পারে। সে আরও বলে যে বন্দুকের গুলি প্রেসিডেন্টের কাছে পৌঁছাতে মাত্র 6 সেকেন্ড সময় নেবে, তবে তার আগেই তাকে ধরতে হবে। তো ববের দেওয়া তথ্য কর্নেলের কাছে খুবই পছন্দ হয়, তবে কর্নেল চায় এই মিশনে বব তাদের সাথেই থাকুক। যদি কোনো কারণে ভুলবশত সেই কিলার সেখান থেকে পালাতে সক্ষম হয় তাহলে সে আবারও প্রেসিডেন্টকে হত্যা করার চেষ্টা করতে পারে। তো বব কর্নেলের কথা আর ফিরিয়ে দিতে পারে না, সে রাজি হয়ে যায়। কয়েকদিন পর ফিলাডেলফিয়ার প্রেসিডেন্টের বক্তৃতার দিন চলে আসে। হাই সিকিউরিটিতে ঘেরা প্রেসিডেন্টের গাড়ি ফিলাডেলফিয়ায় ঢুকে। অন্যদিকে কর্নেল জনসন তার পুরো টিম এবং ববকে নিয়ে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে এসে পৌঁছায় যেখান থেকে প্রেসিডেন্টের সিকিউরিটিকে কন্ট্রোল করা হচ্ছিল। পুরো শহর এবং প্রেসিডেন্টের আশেপাশে প্রায় 800 গজের মতো এফবিআই এজেন্ট এবং স্নাইপারের 6টি টিম প্রেসিডেন্টের সুরক্ষার জন্য নিজেদের অবস্থান গ্রহণ করে। বব দূরবীন দিয়ে প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার ওই স্থানটি ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয়। সে জিজ্ঞেস করে যে ওই চার্চে কি কোনো টিম আছে। তো কর্নেল বলে যে চার্চের দিকে আমাদের স্নাইপাররা সবসময় নজর রাখছে। তা আবহাওয়ার পরিবর্তন এবং বায়ুর গতিবেগ দেখে বব বুঝতে পারে যে এটাই হলো স্নাইপারের পক্ষে প্রেসিডেন্টকে হত্যা করার সঠিক সময়। তো সময় অনুযায়ী এখনই স্নাইপারকে হিট করার জন্য তৈরি হচ্ছে বলে মনে হয়। বব তাদেরকে তৎক্ষণাৎই চার্চে ফোর্স পাঠাতে বলে, তবে পিছনে ঘুরতেই একজন পুলিশ অফিসার ববের দিকেই গুলি করে ফেলে। অন্যদিকে একজন অজানা স্নাইপারও প্রেসিডেন্টকে গুলি করে, কিন্তু প্রেসিডেন্টের জায়গায় আর্চবিশপের মাথায় গুলি লাগে এবং ঘটনাস্থলে সে মারা যায়। চারদিকে মানুষ আতঙ্কে পালাতে শুরু করে, তবে প্রেসিডেন্টের সুরক্ষায় থাকা স্নাইপাররা দূর দূরান্তে কাউকে দেখতে পায় না। দ্রুত এই খবর এফবিআই এজেন্টের নিকের কাছেও পৌঁছে যায়। এদিকে বব সেই বিল্ডিং এর জানালা ভেঙে নিচে এসে পড়ে এবং আহত অবস্থায় সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে এখানে আমরা কর্নেল জনসন এবং তার লোকদেরকে এক অন্য রকমের রূপ দেখতে পাই। কর্নেল তার লোকদেরকে ববের পিছু নিতে বলে এবং তাকে হত্যা করার জন্য আদেশ দেয়। তবে কেন? এর পিছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে। পুরো শহরে হাই অ্যালার্ট জারি হয়। এফবিআই এর হেলিকপ্টার শহরে সার্চ অভিযান চালানোর জন্য উড়ে যায়। অন্যদিকে পেইন ও ডবলার ওই বিল্ডিং এর সকল প্রমাণ মিটিয়ে দেয় যেখান থেকে ববের স্নাইপার রাইফেলটিকে এমনভাবে রেখে দেয় যেটা মনে হচ্ছে যে প্রেসিডেন্টকে সেই মারার চেষ্টা করছে। বব আহত অবস্থায় সেই এফবিআই এজেন্ট নিকের কাছে সাহায্য চায়, তবে সে তার দিকে বন্দুক তাক করে। বব আহত হওয়ার সত্ত্বেও তার ফাইটিং স্কিলের মাধ্যমে নিকের কাছ থেকে তার বন্দুকটিকে কেড়ে নেয় এবং তার হাতে হাত করা লাগিয়ে তাকে শুধু এতটুকুই বলে যায় যে আমি প্রেসিডেন্টকে হত্যা করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। এরপর সে নিকের গাড়িতে উঠে শহর ছেড়ে পালাতে শুরু করে, কিন্তু সে পালানোর আগেই এফবিআই এর একটি দল তাকে তাড়া করতে শুরু করে। পুলিশের হাত থেকে বাঁচতে বব তার গাড়ি একটি কার ওয়াশে ঢুকিয়ে দেয় এবং দ্রুত তার ক্ষতের চিকিৎসাও করে নেয়। এর কিছুক্ষণ পর যখন সে রাস্তায় বের হয়, পুলিশের একটি দল তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। যেহেতু ববের কাছে আর কোনো উপায় ছিল না, সে তাই গাড়িটির রিভার্স গিয়ারে দিয়ে সরাসরি একটি নদীতে ঝাঁপ দেয়। এরপর এফবিআই এর দল নদীতে ভালোভাবে খুঁজে দেখে, কিন্তু তারা ববের কোনো সন্ধানই পায় না, কারণ বব একটি নৌকার দড়ি বেঁধে সেখান থেকে পালিয়ে গেছে। বব নদীর পাশে একটি পুরানো ট্রাক দেখতে পায়। সেই ট্রাকটি নিয়ে সে এবার শহরের বাইরে অন্য কোনো ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। তাকে ধরার জন্য চারদিকে পুলিশের সাথে আর্মি পর্যন্ত সার্চ অভিযানে নেমেছে। অন্যদিকে এফবিআই অফিসের সকল এজেন্টরা এই খবর চ্যানেলের ববের সম্পর্কে শুনছিল যে কিভাবে পুলিশ অফিসার টিমেন্স তাকে গুলি করে বাধা দেওয়ার চেষ্টা করলেও এফবিআই এজেন্ট নিকের অসচেতনতা এবং বিফলতার কারণে সেই কিলার সেখান থেকে পালাতে পেরেছে। এই কারণে এফবিআই এর সকল অফিসারই তার উপরে খুবই লজ্জিত হয়। তবে নিক তার অফিসারদেরকে জানায় যে সে একজন দক্ষ মেরিন স্নাইপার, তার বন্দুক কেড়েছে, এটা তার কাছে লজ্জার বিষয় নয়। তবে প্রশ্ন হলো সে আমাকে জীবিত কেন ছেড়ে দিল এবং সে কেন বলেছিল যে আমি প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করিনি। এর সাথে অফিসার টিমেন জড়িত, কিন্তু এফবিআই এর এজেন্টরা তার কথা বিশ্বাসই করে না এবং নিককে ডিমোশন করে এফবিআই এর কল সেন্টারে বসিয়ে দেয়। রাত হলে বব একটি সুপার মার্কেটে যায় এবং দোকানে ঢোকার আগে দোকানের বিদ্যুৎ লাইন কেটে দেয়। এরপর সে দোকানের ভিতর গিয়ে সেখানকার একজন মহিলার কাছ থেকে কিছু জিনিসপত্র কিনে নেয়। পরে সে দোকানের টয়লেটে গিয়ে তার ক্ষতের চিকিৎসা করতে শুরু করে, কিন্তু এর মধ্যেই দোকানের সেই মহিলা তার উপর সন্দেহ হয় এবং সে তৎক্ষণাৎ এফবিআই কে ফোন করে। এই কলটি গ্রহণ করেছিল নিক,
যেখানে মহিলা তাকে বলল যে কিছুক্ষণ আগে সে বব সম্ভবত তার দোকানে এসেছে। নিক মহিলার কথা বিশ্বাস করে, তার সিনিয়রকে খবর দেয়, কিন্তু নিকের আগের ভুলের কারণে সিনিয়র এতে বেশি গুরুত্ব দেয় না। সারা রাত নিক এই কেস নিয়ে কাজ করে এবং বব সম্পর্কে সমস্ত তথ্য বের করে। পরের দিন সকালে একজন মহিলা অফিসার আসে, যিনি আসলে নিকের সহকর্মী। যখন এই মহিলা নিককে এই কেস নিয়ে কাজ করতে দেখে, তখন মহিলা তাকে জানায় যে পুলিশ অফিসার ববকে গুলি করেছিল সেই পুলিশ অফিসারকে কে যেন গুলি করে মেরে ফেলেছে। এটি শুনে নিকের বিশ্বাস হলো যে বব তাহলে সম্পূর্ণই নির্দোষ এবং কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। অন্যদিকে আমরা ববকে দেখি সে একজন মহিলার বাড়িতে গিয়েছিল। এই মহিলা আর কেউ নয়, ড্যানির বিধবা স্ত্রী সারা। যেহেতু সে নার্সের ট্রেনিং প্রাপ্ত, সেহেতু তার কাছে বব সাহায্য চায়। তো সারা ববের সাথে আগেই পরিচিত, তবে তাকে এমন অবস্থায় দেখে সারা ভয় পেয়ে যায়, কারণ প্রেসিডেন্টকে হত্যা করার চেষ্টার কারণে পুলিশ তাকে খুঁজছে। তাই সারা তাকে সাহায্য করতে মানা করে দেয়। কিন্তু বব তাকে জানায় যদি সে প্রেসিডেন্টকে হত্যা করতো তাহলে সে সাহায্যের জন্য এখানে আসতো না। এই কথা শুনে সারা তার কথা বিশ্বাস করে এবং তাকে ভিতরে আসতে বলে। সারা তাকে জিজ্ঞেস করে যে তোমার 2টি গুলি লাগার পরেও তুমি কিভাবে এখনো জীবিত আছো। সে বলে যে সরকার আমাদের উপর প্রচুর অর্থ এবং সময় বিনিয়োগ করেছিল শুধুমাত্র এটাই শেখানোর জন্য যে কিভাবে আহত হলে বেঁচে থাকতে হয়। এরপর বব সারার হাতে একটি লিস্ট ধরিয়ে দেয় এবং আলাদা আলাদা দোকান থেকে সেই জিনিসগুলো কিনতে বলে। আসলে সেই জিনিসগুলোই ছিল ওষুধ এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম। আলাদা আলাদা দোকান থেকে কিনতে বলার কারণ হচ্ছে যাতে তার উপর কেউই সন্দেহ না করে। তখন সারা তাকে বলে যে প্রেসিডেন্ট সম্পূর্ণ নিরাপদ এবং সেই দিন গুলিটি লাগে অন্য একটি দেশের রাজনীতিবিদের উপরে। অন্যদিকে আমরা নিককে দেখি যে ক্রাইম সিনের আশেপাশের সমস্ত বিল্ডিং পরীক্ষা নিরীক্ষা করতেছে। এই সময় সে একটি বিল্ডিংয়ে পৌঁছায় যেখানে সে স্নাইপারের ট্রাইপডের চিহ্ন পায়। ওই বিল্ডিংটি ক্রাইম সিন থেকে মাত্র 500 মিটার দূরে ছিল। তো এটি দেখে নিকের কিছুটা অবাক লাগে, কারণ বব সম্পর্কে সে যতটুকু জানতে পেরেছিল যে বব একজন অত্যন্ত দক্ষ স্নাইপার। সে অনেক মাইল দূর থেকে টার্গেট নিখুঁতভাবে হত্যা করতে পারে। তাহলে মাত্র 500 মিটার দূরত্ব থেকে লক্ষ্য কিভাবে বিফল হয় এবং সে প্রেসিডেন্টের বদলে অন্য রাজনীতিবিদকে কিভাবে হত্যা করলো। অন্যদিকে সারা তার চিকিৎসা করার জন্য সকল জিনিসপত্র কিনে আনার পর ববের কথা মতো তার চিকিৎসা শুরু করে দেয় এবং তার ক্ষতস্থান থেকে বন্দুকের গুলি দুটিও বের করে দেয় এবং সুন্দরভাবে সেই জায়গাগুলো ব্যান্ডেজ করে দেয়। এবং কিছুদিন এইভাবে চিকিৎসা চলার পর অবশেষে ববের জ্ঞান ফিরে আসে এবং বব যখন জ্ঞান ফিরে পায় তখন সারা তাকে জানায় যে সরকার তার কুকুরটিকেও মেরে ফেলেছে। এই খবর শুনে বব খুবই কষ্ট পায় এবং শপথ নেয় যে তার নামে লাগানো এই কলঙ্ক সে মুছে ফেলবে, আর এই কাজে শুধুমাত্র নিকই তাকে সাহায্য করতে পারে। এখানে বব একটি পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা অনুযায়ী সারা একটি ক্যাফেতে নিকের সাথে দেখা করতে যায়। সেখানে সারা তাকে পুরো ঘটনা বলে এবং আইজ্যাকের গাড়ির নম্বরও তাকে দেয়, যাতে নিক এ বিষয়ে কিছু খোঁজ খবর করতে পারে এবং আইজ্যাকের মনে ভয় সৃষ্টি হয়। তো নিকও ঠিক তাই করলো এবং সেই গাড়ির নাম্বার ট্র্যাক করতে শুরু করলো। অন্যদিকে আইজ্যাকও জানতে পারে যে এফবিআই এর একজন অফিসার তার গাড়ি ট্র্যাক করছে এবং এই অফিসার সেই ব্যক্তি যার গাড়িতে চড়ে বব পালিয়েছে। নিক যাতে এই ঘটনার গোড়ায় পৌঁছাতে না পারে তার আগেই আইজ্যাকের লোকেরা তাকে অপহরণ করে এবং অত্যন্ত নির্মমভাবে প্রহার করতে থাকে। আসলে তারা জানতে চাইছিল যে নিক কতটুকু সত্য জানে, কিন্তু অনেক চেষ্টা করেও যখন নিকের কাছ থেকে কিছু বের করতে পারলো না তখন তারা তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা তাকে মারার আগেই বব তার স্নাইপার রাইফেলের সাহায্যে আইজ্যাকের সব লোকজনকে দূর থেকে মেরে ফেলে। এখানে নিক ববকে বলে যে আমি জানি তুমি নির্দোষ, তাই তুমি নিজেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করো যাতে আইন তোমাকে সাহায্য করতে পারে। তবে বব এতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানায়, কারণ সে যদি আইজ্যাকের থেকে প্রতিশোধ না নেয় তবে ভবিষ্যতে আইজ্যাক আরও কাউকে এমনভাবে ফাঁসাবে। নিকও তার কথা মেনে নেয় এবং তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। অন্যদিকে আইজ্যাক এবং তার সঙ্গীরা জানতে পারে যে বব প্রতি বছর সারা নামের একটি মেয়েকে ফুল পাঠায়। এই খবর পেয়ে আইজ্যাক তার লোকদেরকে সারাকে অপহরণ করার জন্য পাঠায়। এদিকে বব ও নিক একজন অস্ত্র বিশেষজ্ঞের সাথে দেখা করে। সেখানে সেই অস্ত্র বিশেষজ্ঞকে জিজ্ঞেস করে যে এটা কি সম্ভব যে গুলি এক বন্দুক থেকে ছোড়া হবে কিন্তু তা অন্য বন্দুক থেকে ছোড়া হবে বলে মনে হবে। তখন ব্যক্তিটি উত্তর দেয় যে হ্যাঁ, এটা সম্ভব। এই পদ্ধতিটিকে বলা হয় যে পেপার প্যাচিং টেকনিক, যেখানে গুলি এক জায়গায় থেকে ছোড়া হয় কিন্তু মনে হয় যে অন্য জায়গা থেকে ছোড়া হয়েছে। আর সে আরও জানায় যে তুমি ছাড়া এই নিখুঁত নিশানা শুধুমাত্র আরেকজন স্নাইপারই নিতে পারে, আর সে হলো মিখা। যখন সেই ব্যক্তি মিখার বর্ণনা দিল বব তখনই বুঝতে পারলো যে মিখা আর কেউ নাই, সে হচ্ছে মাইকেল স্যান্ডার, যে আইজ্যাকের দলের লোক।
এরপর নিক তার অফিসে কল করে মাইকেল স্যান্ডারের অবস্থান বের করতে বলল, যেটি বর্তমানে ভার্জিনিয়ায় ছিল। সেই রাতে আইজ্যাকের দুইজন লোক সারার বাড়িতে ঢুকে তাকে অপহরণ করার জন্য সারা একজনকে মেরে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত দ্বিতীয় লোকটি তাকে ধরে ফেলে। অন্যদিকে আইজ্যাক বুঝতে পারছে যে বব এখন হয়তো অবশ্যই মাইকেল স্যান্ডার সম্পর্কে সব জানতে পেরেছে এবং সে নিশ্চয়ই তার পিছনে যাবে। তাই আইজ্যাক পরিকল্পনা করে যে বব এবং নিক যখন মাইকেল স্যান্ডারকে ধরতে ভার্জিনিয়া আসবে তখন তারা তাদের উপর হামলা করে মেরে ফেলবে। পরিকল্পনা অনুযায়ী বব এবং নিক ভার্জিনিয়ায় পৌঁছায় এবং একটি সুপার মার্কেট থেকে বোমা বানানোর সব উপকরণ কিনে। বব জানতো যে আইজ্যাক এবং মাইকেল তাদের উপর পাল্টা আক্রমণ করতে পারে, তাই সে নিককে কিছু স্নাইপিংও শিখিয়ে দেয় যাতে প্রয়োজন হলে সে তাকে সাহায্য করতে পারে। পরের দিন বব মাইকেল স্যান্ডারের ফার্ম হাউসে যায় এবং নিক দূরে বসে সব গার্ডের লোকেশন বলে দেয়। বব একে একে সব গার্ডকে মেরে ফেলে এবং ফার্ম হাউসে ঢোকার আগে আশেপাশে ঝোপঝাড়ে প্রচুর বোমা রেখে দেয়। ফার্ম হাউসের ভিতরে মাইকেল তার জন্য অপেক্ষা করছিল। মাইকেল স্যান্ডার তাকে বলে যে তাদের প্রকৃত পরিকল্পনা প্রেসিডেন্টকে হত্যা করার ছিল না, বরং সেই অন্য দেশের নেতাকে হত্যা করাই ছিল তাদের মূল লক্ষ্য। কারণ সে একটা গ্রামের কথা বলতে যাচ্ছিল যেটি আইজ্যাক এবং তার দলে একটি তেল কোম্পানির নির্দেশে ধ্বংস করেছে। তখন বলা হয় যে আজ থেকে 3 বছর আগে একটি বড় তেল কোম্পানিকে আফ্রিকার একটি ছোট গ্রামে পাইপলাইন বসানোর জন্য পুরো গ্রামটি খালি করতে বলা হয়েছিল, কিন্তু গ্রামবাসী রাজি হয় নাই। তাই আইজ্যাক এবং তার দল সব গ্রামবাসীকে হত্যা করে একটি বড় কবরে দাফন করেছিল। এখন বব সবকিছু বুঝতে পারে যে কেন 3 বছর আগে ইউএস আর্মি তাকে এবং ড্যানিকে সেই মিশনে সাহায্য করে নাই যারা তাকে একা ফেলেই চলে গেছিল। তখন বব আরো বুঝতে পারে যে এই কেলেঙ্কারিতে শুধু আইজ্যাকই নয়, দেশের বড় বড় রাজনীতিবিদরাও জড়িত। আর সব কথা বলার পর মাইকেল স্যান্ডার নিজেকে গুলি করে সে আত্মহত্যা করে। ঠিক সেই মুহূর্তে আইজ্যাকের লোকেরাও ববের উপর হামলা করে আর দূরে বসে নিক বাইরে সব বোমা সক্রিয় করে দেয় এবং ভিতর থেকে বব আইজ্যাকের লোকদের একে একে মেরে ফেলতে শুরু করে। সব মেরে ফেলার পর বব ফার্ম হাউস থেকে বের হয়, কিন্তু ঠিক তখনই একটি হেলিকপ্টার তাকে তাড়া করতে শুরু করে। যেহেতু নিক এবং বব এই হামলার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল, তাই তারা আইজ্যাকের লোকদেরকে ভালোভাবে মোকাবেলা করে। যখন হেলিকপ্টারটি একটি তেল ট্যাঙ্কের উপরে ছিল তখন বব তেলের ট্যাঙ্কে গুলি করে বিস্ফোরণ ঘটায় এবং সেই বিস্ফোরণে হেলিকপ্টারটিও পুরো ছাই হয়ে যায়। এরপর আমরা আইজ্যাক এবং তার অন্যান্য সঙ্গীদেরও দেখি যাদেরকে একদম বিমর্ষ দেখাচ্ছিল, কারণ বব ধীরে ধীরে তাদের কাছাকাছি আসছিল। অন্যদিকে নিক এফবিআইকে কল করে জানায় যে ববকে ধরেছে। আসলে নিক এটা করেছিল যাতে আইজ্যাকের কাছে খবর পৌঁছায় এবং সে তার সাথে যোগাযোগ করে। তাদের এই পরিকল্পনাও সফল হয় এবং পরে কয়েক মিনিটের মধ্যেই আইজ্যাক নিককে কল করে। এখানে বব আইজ্যাকের সাথে কথা বলে একটি প্রস্তাব দেয়, যদি সে সারাকে ছেড়ে দেয় তাহলে বব স্যান্ডারের সেই রেকর্ডিং মুছে দিবে, যে রেকর্ডিংয়ে বলা হয়েছে যে কিভাবে আইজ্যাক এবং তার দল একটি তেল কোম্পানির নির্দেশে আফ্রিকার পুরো একটি গ্রাম ধ্বংস করেছে। আইজ্যাকের আর কোনো উপায় ছিল না, তাই সে এই ডিলে রাজি হয়ে যায়। পরের দিন তিনি একটি বরফাচ্ছন্ন পাহাড়ে মিলিত হওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন আইজ্যাক তার সঙ্গীদের সাথে সারাকে নিয়ে সেই পাহাড়ে পৌঁছায়। ঠিক তখনই সামনে থেকে একজন লোক তাদের দিকে হেঁটে আসছিল, কিন্তু আইজ্যাকের লুকিয়ে থাকা স্নাইপারটি সেই লোককে গুলি করে হত্যা করে। তখন আইজ্যাক মনে করছিল যে তিনি হয়তো ববকেই গুলি করতে পেরেছে, কিন্তু এটি আসলে ববের একটি কৌশল ছিল। আর এই লোকটি আর কেউ নয়, নিক ছিল, যার জ্যাকেটের ভিতরে লুকিয়েছিল বুলেট প্রুফ মেটাল প্লেট। যখন আইজ্যাকের স্নাইপার নিকের দিকে গুলি করে তখন বব সেই স্নাইপারের অবস্থান জানতে পারে। এখানে বব একটি হেডশট দিয়ে সেই স্নাইপারকেও খতম করে দেয়। এর সাথে সে সেই লোকটিকেও গুলি করে যে সারার হাত ধরে রেখেছিল। অন্যদিকে আমরা এফবিআই প্রধানকে দেখতে পাই, যিনি নিকের পাঠানোর একটি চিঠি পেয়েছিল। এই চিঠির মাধ্যমে নিক তাকে এই মিশনের সমস্ত তথ্য জানিয়ে দিয়েছে। এই চিঠি পড়ার পর এফবিআই এর দল সেই পাহাড়ের দিকে রওনা দেয় যাতে তারা আইজ্যাক এবং ববকে গ্রেপ্তার করতে পারে। এদিকে স্নাইপারটিকেও হত্যা করার পর বব সবার সামনে এসে দাঁড়ায়। এখানে নিক আইজ্যাক এবং তার সঙ্গীদের কাছ থেকে তাদের অস্ত্রগুলিও কেড়ে নেয়, কিন্তু তখনই সারা একটি বন্দুক নিয়ে সেই লোকটিকেও গুলি করে, কারণ সে সারাকে অপহরণ করে তাকে অনেক নির্যাতন করেছিল। এখন বব তাকে শান্ত করে এবং আইজ্যাকও ম্যাকামের সাথে কথা বলতে লাগলো। এখানে ম্যাকাম ববকে বলে যে তুমি সেই রেকর্ডিং দিয়ে আমাদের কিছুই করতে পারবে না, কারণ সরকারের বড় বড় কর্মকর্তারাও এই কেলেঙ্কারিতে জড়িত। তখন ববও বুঝে যায় যে সে যদি এই প্রমাণগুলি প্রকাশ করে তবে সরকারের লোকেরা তার সাথে সাথে নিক এবং সারাকেও মেরে ফেলবে, তাই সে রেকর্ডিংকে তাদের সামনেই পুড়িয়ে দেয়। ঠিক তখনই এফবিআই এর দল এসে পৌঁছায় এবং ববের সাথে আইজ্যাক এবং তার সঙ্গীদেরকেও গ্রেপ্তার করে।
কিছুদিন পর ববকে কোর্টের সামনে হাজির করা হয় এবং এই কোর্টে আইজাক ও তার সঙ্গীরা উপস্থিত ছিল। তখন বব ক্রাইম সিন থেকে পাওয়া সেই রাইফেল চায় যাতে সে তার নির্দোষ প্রমাণ করতে পারে। এখানে বব জজকে বলে যে সেদিন বাড়ি থেকে বেরোনোর আগে সে তার বন্দুকের ফায়ারিং পিন খুলে ফেলেছিল এবং ফায়ারিং পিন ছাড়া এই বন্দুক থেকে গুলি চালানো সম্ভবই না। এই কথা প্রমাণ করতে সে নিকের দিকে একটি গুলি করে, কিন্তু ফায়ারিং পিন না থাকায় গুলিটি বন্দুকের ভিতরে আটকে যায় এবং এতে প্রমাণিত হয় যে বব একদমই নির্দোষ। এখন কোর্ট ববকে নির্দোষ বলে ঘোষণা করে, কিন্তু তারা আইজাকের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয় না, কারণ তার বিরুদ্ধে থাকা শেষ প্রমাণটিও তো বব পুড়িয়ে দিয়েছে। এখন সেই রাতে আইজাক এবং মেকাম তাদের ফার্ম হাউসে যায় এবং তাদের এই জয়ের জন্য উদযাপন করতে থাকে। কিন্তু তখনই সেখানে বব এসে হাজির হয় এবং আইজাকের লোকদেরকে একে একে মারতে থাকে। আর যখন আইজাকও উঠে দাঁড়ায় তখন সে তার বুকের মধ্যে গুলি করে তাকেও হত্যা করে। এরপর সে বাড়ির ভিতরে এসে মেকামকেও হত্যা করে। এখন বাড়ি থেকে বেরোনোর সময় সে গ্যাস পাইপলাইনের একটি বিস্ফোরণ ঘটায় যাতে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। অবশেষে বব তার প্রতিশোধ সম্পূর্ণ করলো এবং গ্রামের নিহত সকল মানুষের ন্যায় বিচার দিল এইভাবেই। অন্যদিকে আমরা সারাকে দেখতে পাই যে ফার্ম হাউসের বাইরে তার জন্য অপেক্ষা করতেছে। এরপরে তারা দুজন এখান থেকে চলে যায় এবং একসাথে একটি নতুন জীবন শুরু করে। এভাবেই মুভিটি শেষ হয়। আশা করি আজকের গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর সামনে কোন মুভির এক্সপ্লেন আপনারা জানতে চান সেটা কমেন্ট করেও জানাতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।